আমাদের অধ্যায়টার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। আমাদের অধ্যায়টার নাম কি বলতো? আমাদের অধ্যায়টার নাম হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তৃতীয় অধ্যায়ের নাম কি বলো? তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। মনোযোগ দাও, ক্লাসে দ্রুত মনোযোগ দাও, ঠিক আছে? সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। কমেন্ট কম করো এবং মনোযোগ দাও, ঠিক আছে? কমেন্ট কম করে মনোযোগ দাও। তুমি জাস্ট কি করতে পারো, তোমার ফ্রেন্ডকে মেনশন করতে পারো, লাইভটাকে শেয়ার করতে পারো, ঠিক আছে? এই ব্যতীত কোনো এক্সট্রা কমেন্ট করো না, না বুঝলে তুমি যেটা হচ্ছে বলবে। ডিজিটাল ডিভাইস, ওকে? ডিজিটাল ডিভাইস। এই যে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইসে আমরা আজকের ক্লাসে যেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি থেকে স্টার্ট করব, ওকে? এই সংখ্যা পদ্ধতি থেকে তুমি একটা সিকিউ পাবে, একটা সৃজনশীল পাবে, আর এই ডিজিটাল ডিভাইস অংশ থেকে তুমি আরেকটা সৃজনশীল পাবে, ওকে? দুইটা সৃজনশীল পাচ্ছ, এখান থেকে একটা সিকিউ পাবে। তো আমরা এই সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকে। আজকের ক্লাসে কি নিয়ে আলোচনা করব? সংখ্যা পদ্ধতির বেসিক জিনিসপত্র, সংজ্ঞা টঙ্গা এগুলো নিয়ে আলোচনা করব। আগামীকালকে ক্লাস থেকে আমরা রূপান্তর বা ম্যাথমেটিক্সে চলে যাব, ঠিক আছে? অর্থাৎ কিন্তু ম্যাথ আছে বা প্রবলেম সলভ করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে দেখো কি আছে, সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস। আমরা পার্ট 1 স্টার্ট করছি, সংখ্যা পদ্ধতি স্টার্ট করছে। সংখ্যা পদ্ধতি এই জিনিসটা কি? এই জিনিসটা কি তুমি আগে আমাকে বলো, এই জিনিসটা কি ভাই? এই জিনিসটা কি বুঝি না। আগে তুমি আমাকে বলো নাম্বার কি বা সংখ্যা কি, এটা তুমি বলো। কেউ বলতে পারবা সংখ্যা জিনিসটা কি? সংখ্যা জিনিসটা কি কেউ বলতে পারবা? কেউ বলতে পারবা কিনা বলো। সো তোমরা আলটিমেটলি কেউ বলতে পারো আর না পারো আমি জানি না তোমরা পারবা কিনা, বাট আমি বলি। দেখো সংখ্যা, সংখ্যা জিনিসটা কি হতে পারে? সাপোজ আমি একটা সংখ্যা নিলাম, ধরে নাও যে 12। এই 12 সংখ্যাটা যে তুমি দেখতে পাচ্ছ, 12 কি হতে পারে? এটা হতে পারে তুমি বলতে পারো যে গুনেছেন, আপনি গুনেছেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এরকম করে আপনি 12 পর্যন্ত গুনেছেন। সো সংখ্যা তুমি গণনার কাজে ব্যবহার করো। কিসের জন্য ব্যবহার করো বলতো? গণনার কাজে ব্যবহার করো। বা তুমি বলতে পারো আপনি তো 12 কেজিও বলতে পারেন, ঠিক আছে? তো তুমি বলতে পারো যে আপনি বলতে পারো যে আপনি পরিমাণের জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন, পরিমাণ বের করার জন্য আপনি এটাকে ইউজ করতে পারেন। বা তুমি বলতে পারো তুমি কোনো কিছু আপনি কিছু তো পরিমাপও করতে পারেন, ঠিক না? সো পরিমাপের জন্য এটা ব্যবহার হয়ে থাকে। কিসের জন্য? পরিমাপের জন্য এটা ব্যবহার হয়ে থাকে, পরিমাপের জন্য এটা ব্যবহার হয়ে থাকে। সো তাহলে বলেন তো সংখ্যা জিনিসটা কি? আমি বলেছি সংখ্যা কি জিনিস, নট সংখ্যা পদ্ধতি। আমি বলেছি সংখ্যা কি জিনিস। সংখ্যা, সংখ্যার সাহায্যে আমরা কি করতে পারতেছি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম গণনা করতে পারছি, বিভিন্ন জিনিস পরিমাণ এবং পরিমাপ করতে পারছি। তো সংখ্যা হচ্ছে এক প্রকার এলিমেন্ট বা উপাদান। কি বলতো? এটা হচ্ছে এক প্রকার উপাদান। কি বলতো? এটা হচ্ছে এক প্রকার উপাদান। সেই উপাদানের সাহায্যে কি করা যায়? এই উপাদানের সাহায্যে গণনা করা যায়, পরিমাণ করা যায় এবং পরিমাপ করা যায়। শেষ, তোমার সংখ্যা শেষ। সংখ্যা মুখস্থ করতে হয় পৃথিবীতে? জীবনও সংখ্যা মুখস্থ করতে হয় না। তুমি যেটা হচ্ছে আলটিমেটলি বলতে পারে যে পৃথিবীতে সবকিছু মুখস্থ দিয়ে হয় না বাবা, বুঝতে পেরেছেন? পৃথিবীতে কোনো কিছু মুখস্থ দিয়ে হয় না। তুমি জাস্ট টেকনিকটা দেখো। আমি কি লিখেছি? আমরা এটা গণনার কাজে ব্যবহার করি, পরিমাণ করার ক্ষেত্রে ব্যবহার করি, তারপর কিসের কাজে ব্যবহার করি বলতো? পরিমাপের জন্য ব্যবহার করি। তো সংখ্যা হচ্ছে এমন এক ধরনের উপাদান যার সাহায্যে আমরা গণনা করতে পারি, পরিমাণ করতে পারি এবং পরিমাপ করতে পারি। চোখ বন্ধ করো আর একবার যেটা হচ্ছে রিমাইন্ড করো ভাইয়া কি বলেছে। তুমি বলবা, তুমি দেখো তুমি নিজে নিজেই সংখ্যাটা মুখ দিয়ে বলতে পারতেছো। তুমি সংখ্যাটা লিখো নাই, তুমি হাজারবার প্র্যাকটিসও করো নাই, তুমি বইয়ের মধ্যে বারবার রিডিংও পড়ো নাই। তো দেখো আমি তোমার মাথার মধ্যে এমন ভাবে দিচ্ছি যে তুমি এখন নিজে নিজে বলতে পারতেছো। সংখ্যা কি বলতো? এমন এক ধরনের উপাদান যার সাহায্যে গণনা করা যায়, পরিমাণ করা যায় এবং পরিমাপ করা যায়। বুঝতে পেরেছো? এটাই হচ্ছে আমাদের সংখ্যা। সংখ্যা, বুঝতে পেরেছো? সংখ্যা। তাহলে আমাকে বলতো সংখ্যা কি, এটা বুঝতে পেরেছি। তাহলে এবার বলো সংখ্যা পদ্ধতি জিনিসটা কি? এই যে আমি যে 12 লিখেছি, ঠিক আছে, এই 12টাকে লেখার কোনো টেকনিক আছে কিনা বলো। একটা সংখ্যাকে লিখা ও তাকে প্রকাশ করার যে নিয়ম আছে বা পদ্ধতি আছে তাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। বুঝতে পেরেছো? তো দেখো কোন সংখ্যা লিখা, সংখ্যা লিখা ও তা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে তোমার কি বলতো? সংখ্যা পদ্ধতি। দেখেছো খুব ইজি না? সংখ্যা পদ্ধতি লেখাই আছে পদ্ধতি। তো তুমি বলবা যে যেই পদ্ধতিতে কোন একটা সংখ্যাকে লিখা হয় এবং প্রকাশ করা হয় তাকে আমরা সংখ্যা পদ্ধতি বলি। কত ইজি! কোন কিছু মুখস্থ করতে হয় পৃথিবীতে? আরে বাবা আমি তো স্লাইডের মধ্যে চাইলে রিডিং পড়াতে পারতাম, হ্যাঁ এটা মানে হচ্ছে এটা, ওইটা মানে হচ্ছে এটা। আমি করেছি? আমি করি নাই, কারণ আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট যাতে একটা আর্টিস্ট হোক, ঠিক আছে? তার মধ্যে যাতে আলটিমেটলি সেই শিল্পকলাটা থাকে বা তার মধ্যে যাতে অতটুকু ট্যালেন্ট থাকে যে সে যাতে একটা জিনিস বুঝে পড়ে নিজের থেকেই সেটা লিখতে পারে।
সো কোন একটা সংখ্যা, এই 12 একটা সংখ্যা, এটাকে আপনি লিখেছেন এবং তাকে আপনি প্রকাশ করেছেন। এই লিখার জন্য এবং তাকে প্রকাশ করার জন্য যে মেথড বা যেটা হচ্ছে যে পদ্ধতি ব্যবহার করা হয়, সেই পদ্ধতিটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। বুঝতে পেরেছো? তো সংখ্যা পদ্ধতি কি বলতো? কোন সংখ্যা লিখা ও তা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। তা প্রকাশ করার পদ্ধতি কি বলতো? সংখ্যা পদ্ধতি। ওকে, সংখ্যা পদ্ধতি। বুঝতে পেরেছো? তাহলে কি বলতো, আমি কি বলেছি, সংখ্যা কি বলতো? সংখ্যা হচ্ছে এক ধরনের উপাদান যার সাথে আমরা কি করতে পারি, সংখ্যার মাধ্যমে আমরা গণনা করতে পারি, পরিমাণ বের করতে পারি, পরিমাপ করতে পারি। তো সংখ্যা হচ্ছে এক ধরনের উপাদান যার সাথে গণনা করা যায়, পরিমাণ বের করা যায়, পরিমাপ করা যায়। ওকে, আচ্ছা, তাহলে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি বলতো? সংখ্যা পদ্ধতি হচ্ছে পদ্ধতি। কেমন পদ্ধতি? অর্থাৎ একটা সংখ্যাকে লিখা ও তা প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। বুঝতে পেরেছো? কোন সংখ্যাকে লিখা ও তা প্রকাশ করার পদ্ধতিকে কি বলা হয়? সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতি বলা হয়। ওকে, আচ্ছা, আপনারা যে এরকম আস্তে 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 বলেন, আপনারা কি জানেন, আপনারা ইন্টারমিডিয়েটে পড়েন, ঠিক আছে? আপনাদের আলটিমেটলি একটা জিনিস কি জানেন, দেখবেন কিছু কিছু মানুষ, আপনাদের যারা মুরব্বী আছে, তারা আছে না, একটা রুমের মধ্যে ঢুকলেই বুঝে যায় এই রুমের মধ্যে একটু আগে কি হয়েছে, 5 মিনিট আগে কি হয়েছে। এটা কিভাবে বুঝে জানেন? কারণ তার ওইরকম ম্যাচুরিটিটা এসে গেছে, কোন একটা জায়গার মধ্যে যাওয়া মাত্রই সে কিন্তু বুঝে যায় এই জায়গার মধ্যে কি হয়েছে, মাত্রই বুঝে যায়। কিন্তু অনেক পার্সন আছে, সে এখানে ঢুকবে, ঢুকে 10 মিনিট ঘুরাঘুরি করেও কিছু বুঝবে না। তো আপনারা হচ্ছে ওইরকম স্লো যারা বলতেছেন, তারা এমন একটা টাইমে এসে পড়েছেন যে টাইমটার মধ্যে আপনারা আর 1-1.5 বছর পর অ্যাডমিশন দিবেন। অ্যাডমিশনে একটা অধ্যায়, আমি তো অনেক স্লোই পড়াচ্ছি, অ্যাডমিশনে একটা অধ্যায় আপনি 1-1.5 ঘন্টার মধ্যে স্যারে করে যা পড়ার পর আপনি কিছু বুঝতে পারেন না পারেন এটা ম্যাটার করে না, কিন্তু একদল পোলাপান থাকবেই যারা এখানে স্পিডি কথাবার্তাগুলো নিতে পারবে। তো ইন্টারমিডিয়েটের টাইমটা কিন্তু অনেক বড় হতে পারে, যে বাচ্চাদের মতো না, ক্লাস 1-2 এর যে আমি আস্তে 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 করে পড়াবো। এখানে আপনি যদি ফার্স্ট না হতে পারেন আপনি শেষ, ঠিক আছে? হ্যাঁ, আপনি তো এই জায়গাটার মধ্যে শেষ। এটা আমি আপনাদেরকে একটু ডিমোটিভেট করছি না, জাস্ট ট্রাস্ট করেন, এটা রিয়েলিটি, বাস্তবতা যা তাই তো মেনে নিতে হবে, রাইট? না না, আমি আস্তে কথা বলতে পারবো, বাট এটা তো আমার ম্যাটার না। আমি তো বললাম, আমি আমার শিল্পকলা যেটা হচ্ছে বা আমি আমার পড়া যেটা হচ্ছে, দ্রুত পড়াতে পারবো, আস্তে পড়াতে পারবো, এটা আমার ম্যাটার না। বাট আপনি তো পিছিয়ে আছেন, ঠিক না? আপনাকে এটা রিয়েলাইজ না করালে বা আপনাকে এটা না বুঝলে কেমন হবে? তো আমি এতটুকু বুঝালাম সংখ্যা কি, সংখ্যা পদ্ধতি কি, এগুলো আমি সবকিছু বুঝিয়েছি। এরপর কি আছে দেখেন, সংখ্যা পদ্ধতি, এই যে এখানে একটা চার্ট আছে, ঠিক আছে? এই চার্টের থেকে অনেক সময় এমসিকিউ এসে পড়ে। ওকে, দেখো সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমার সাথে সাথে বলো, সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? এখন পজিশনাল সংখ্যা পদ্ধতির কি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, এটা তোমাকে বুঝতে হবে। এখানে লিখে রাখো, পজিশনাল সংখ্যা পদ্ধতির যেটা হচ্ছে তোমার নিজস্ব মানও থাকে এবং স্থানীয় মানও থাকে। ওকে, স্থানীয় মানও থাকে। ওকে, বুঝতে পেরেছো? দুইটাই থাকে, এই দুইটাই কি থাকে, বুঝতে পেরেছো? ঠিক দিয়ে রাখো, এই দুইটাই থাকে। কিন্তু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা দেখতে পাচ্ছ, ওর যেটা হচ্ছে নিজস্ব মান থাকলেও ওর নিজস্ব মান আছে, নিজস্ব মান আছে, ওর নিজস্ব মান আছে, বাট তার কোনো স্থানীয় মান নেই। ওকে, স্থানীয় মান নেই। জিনিসগুলো কি আমি তোমাকে বুঝাবো, ওকে? স্থানীয় মান নেই, স্থানীয় মান নেই। ওকে, স্থানীয় মান নেই। দেখো, যেই সংখ্যা পদ্ধতির নিজস্ব মান এবং স্থানীয় মান উভয়ই আছে, সেই সংখ্যা পদ্ধতিকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? দেখো, যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান থাকলেও কোনো প্রকার স্থানীয় মান থাকে না, তাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে থাকি। কিছু মুখস্থ করতে হচ্ছে, যে বইয়ের মধ্যে যে বিশাল বড় বড় সংখ্যা আছে, মুখস্থ করতে হয়, বলো এদিকে মুখস্থ করতে হয়, বলো তো? মুখস্থ করতে হয়? কিছু মুখস্থ করতে হয় না, কি বলতো, কিচ্ছু মুখস্থ করতে হয় না। দেখো কত সহজ, পজিশনাল সংখ্যা পদ্ধতি, যেই সংখ্যা পদ্ধতির নিজস্ব মান এবং স্থানীয় মান আছে তাকে আমরা কি বলে থাকি? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে থাকি। আর যেই সংখ্যা পদ্ধতির নিজস্ব মান আছে কিন্তু স্থানীয় মান কি নাই, তাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে থাকি। ওকে, খাতায় উঠে আনো। এইভাবে এত সহজে আমরা যেটা হচ্ছে সংজ্ঞা না মুখস্থ করে, কিছু কিওয়ার্ড মনে রেখে বা যেটা হচ্ছে আমি আমাদের নিজের ব্রেন ইউজ করে আলটিমেটলি ভালোভাবে সংজ্ঞা লিখতে পারবো। বুঝতে পেরেছো? পৃথিবীতে সব মুখস্থ করলে তুমি পরীক্ষা ভালো করতে পারবা না, তোমাকে টেকনিক ওয়াইজ পড়াশোনা করতে হবে, ওকে?
আচ্ছা, সো এখন দেখো তুমি বলতে পারো যে ভাইয়া নিজস্ব মান এবং স্থানীয় মান জিনিসটা কি, কিছু বুঝলাম না। আচ্ছা, আমি তোমাকে একটা দুইটা জিনিস এঁকে দেখে। রোমান সংখ্যা চিনো? রোমান সংখ্যায় আইভি মানে কি বলতো? আইভি এটা মানে কি? আইভি মানে কি, বা ভি দিয়ে তুমি কি বুঝছো? এই আইভি দিয়ে আলটিমেটলি পোলাপান বুঝছে এটা নাকি 4, আর এই ভি দিয়ে পোলাপান বুঝছে এটা নাকি 5। বুঝি কিনা বলো? এটা বুঝে। কিন্তু এই যে ধরে নাও আমি এখানে লিখলাম 1100, 1100 লিখেছি, 1100 লিখেছি, আমি দুই সাইডে দুইটা সংখ্যা লিখেছি, এখানে 1100 লিখেছি, আর এখানে কি লিখেছে দেখো তো, এখানে আইভি লিখেছি, আইভি দিয়ে তুমি 4 বুঝো, ভি দিয়ে তুমি 5 বুঝো। এই 1100টা তুমি দেখা মাত্র বলতে পারো যে ভাই এটা 1100, ঠিক আছে? তুমি বলতেছো যে ভাই এটা 1100, এটা নিজস্ব মান 1100, আমি বুঝলাম। এটা দেখা মাত্র যেহেতু আমি বলতে পারছি এটার মানটা 1100, দ্যাট মিনস এটা নিজস্ব মান আছে। তুমি যে জিনিসটা দেখা মাত্র তুমি বলতে পারছো যে আলটিমেটলি এটার ভ্যালু কত, এটা নিজস্ব মান আছে। তুমি 1100 তুমি দেখা মাত্র বলতে পারছো যে এটা 1100, তো এটা নিজস্ব মান আছে। তারপর আইভি, আইভি মানে হচ্ছে 4, এটা দেখা মাত্র তুমি বলতে পারতেছো যে এটা মানে হচ্ছে 4, তাহলে এটা নিজস্ব মান আছে। ভি, ভি মানে হচ্ছে 5, তুমি দেখা মাত্র ভি দেখা মাত্র বুঝতে পারছো যে এটা 5, তাহলে এটা নিজস্ব মান আছে। এই যে প্রতীকগুলো আছে, এই প্রতীকগুলো কিন্তু নিজস্ব মান আছে, ঠিক আছে? এই 1100 যে জিনিসটা আছে, এই 1100 প্রতীকটার কি আছে বলতো? প্রত্যেকটা ডিজিটের নিজস্ব মান আছে, নিজস্ব মান আছে। বাট স্থানীয় মান জিনিসটা কি, তুমি কি কোনো সময় বলতে পারো? এই আইভি, আইভি, আচ্ছা আইভি বলবো। এই যে স্থানীয় মান জিনিসটা কি দেখো, এই জিরো, জিরো এর স্থানীয় মান কত বলতো? সে এককে আছে, এই জিরোটা দশকে আছে, এই একটা শতকে আছে, এই একটা কিসে আছে বলতো? এই একটা আমাদের সহস্রে আছে। এটা একক, এটা দশক, এটা শতক, এটা সহস্র। এখানে এই 1100 এর যেটা হচ্ছে স্থানীয় মান আছে কিনা বলো? স্থানীয় মান আছে, অর্থাৎ প্রত্যেকটা ডিজিটের আলটিমেটলি অবস্থান আছে, প্রত্যেকটা ডিজিটে কি আছে? অবস্থান আছে। জিরো এর একটা অবস্থান আছে এককে, এই জিরো একটা অবস্থান আছে দশকে, এই জিরো একটা অবস্থান আছে শতকে, এই জিরো একটা অবস্থান আছে সহস্রতে। আলটিমেটলি তার প্রত্যেকটা জিনিসের কিন্তু কি আছে বলতো? অবস্থান বা স্থানীয় মান আছে। সো এই 1100 এর স্থানীয় মান আছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি গুলোর নিজস্ব মানও থাকে। এই 1100 দেখা মাত্র তুমি যখন বলতে পারবা যে হ্যাঁ এটা 1100, তো তুমি তার নিজস্ব মানটাও বের করতে পারছো, আবার তার স্থানীয় মানকেও তুমি আইডেন্টিফাই করতে পারছো। কিন্তু এখানে যে তোমার আইভি আছে, আইভি আছে, এই ভি কে কি তুমি একক বলতে পারবা? এই আই কে কি তুমি দশক বলতে পারবা? কখনোই না, এগুলো একক দশক বলা যায় না। তো এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন কিছু প্রতীক যেগুলো আলটিমেটলি বলা যেতে পারে যে তুমি স্থানীয় মানটা কোনো সময় বলতে পারবা না, ঠিক আছে? স্থানীয় মানটা কোনো সময় বলতে পারবা না, বা তাদের আলটিমেটলি স্থানীয় মান নাই। তো যে সকল সংখ্যা পদ্ধতি এরকম নিজস্ব মান এবং স্থানীয় মান উভয়ই আছে, তাদেরকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে থাকি। আর যে সকল সংখ্যা পদ্ধতি আলটিমেটলি নিজস্ব মান, এই যে আইভি দেখা মাত্র তুমি বলতে পারতেছো এটা 4, দ্যাট মিনস এটা নিজস্ব মান কত? 4, কিন্তু কোনো প্রকার স্থানীয় মান নাই, অর্থাৎ যেটা হচ্ছে একক দশক শতক এগুলোর মতো কোনো অপশন নেই, স্থানীয় মান নেই। এই টাইপের সংখ্যা পদ্ধতিকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে থাকি। ওকে, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে থাকি। ওকে, বুঝতে পেরেছো? খুব ইজি, খুবই ইজি। ওকে, আমি কি বুঝাতে পেরেছি? আমি হোপফুলি তোমাদেরকে বুঝাতে পেরেছি। দেখো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের অনেক আসছে, এক এক সময় এক এক সভ্যতা তৈরি হয়েছে, এবং এক এক সময় এক এক সভ্যতার বিভিন্ন প্রতীক আঁকতো। এই যে এরকম আইভি ভি এর মতো প্রতীক আঁকতো, মাল্টিপল টাইপের প্রতীক আঁকতো, বা যেটা হচ্ছে কড়ি পাথর এটা ওইটা এগুলি দিয়ে কাউন্ট করতো সবকিছু দিয়ে। তো মাল্টিপল টাইমে আগে যখন মানুষরা যখন শিক্ষিত ছিল না বা সংখ্যার প্রচলন ছিল না, তখন কিন্তু এই যে এরকম প্রতীকগুলো ইউজ করা হতো। রোমান সংখ্যা পদ্ধতি, প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি সহ আরো অনেক সংখ্যা পদ্ধতি ইউজ করা হতো, যেগুলো কিনা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ছিল, যেগুলি জাস্ট চিত্র দেখে বা এরকম চিহ্ন দেখে বলতে পারতো এটা ভ্যালুটা কত। বুঝতে পেরেছো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কনসেপ্টটা? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কনসেপ্টটা খুবই ইজি ছিল। ওকে, আর পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা আছে, পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা হচ্ছে প্রত্যেকটা ডিজিটের পজিশন থাকবে বা অবস্থান থাকবে বা স্থানীয় মান থাকবে। এই জিরোর অবস্থান এককে, এই জিরোর অবস্থান দশকে, এই ওয়ানের অবস্থান শতকে, এই ওয়ানের অবস্থান সহস্রতে, প্রত্যেকটা ডিজিটের অবস্থান থাকবে। যেমন আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটাকে আবার 4 ভাগে ভাগ করতে পারি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটাকে কয় ভাগে ভাগ করতে পারি বলতো? 4 ভাগে ভাগ করতে পারি। 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি বলো তো আমার সাথে? 4 ভাগে ভাগ করতে পারি। তো ভাগগুলি কি কি দেখো তো? 1 বাইনারি, 2 অক্টাল, 3 ডেসিমেল, 4 হেক্সাডেসিমেল। এই 4 ভাগে ভাগ করতে পারি। এই 4 ভাগে কি করতে পারি বলতো? ভাগ করতে পারি। এই 4 ভাগে কি করতে পারি বলতো? ভাগ করতে পারি। ওকে, এই 4টা ভাগে ভাগ করতে পারি। বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। প্রত্যেকে বাইসাইকেল চালিয়েছো কেউ ছোটবেলায়? আমরা অনেক ছোটবেলায় বাইসাইকেল চালাতাম। ওকে, আমি কিন্তু বলেছি আমি ক্লাসে নিজেকে একবার উজাড় করে দিব, ঠিক আছে? আমি আমার পেইড কোর্সে যেমন পড়াই ঠিক একই রকম সার্ভিস দিচ্ছি, ঠিক আছে? আমি কোনো কমতি দিচ্ছি না তোমাদের জন্য। ওকে, জাস্ট ট্রাস্ট না হলে তুমি আমার পেইড কোর্সে বলো, আমাদেরকে জিজ্ঞেস করতে পারো যে স্যার কি পেইড কোর্সে আরো ভালো পড়ায়? আমি আমার যতটুকু নিজেকে উজাড় করে দেওয়া দরকার ক্লাসে ততটুকু উজাড় করে দিচ্ছি। বাইসাইকেল চিনো? বাইসাইকেল, ইয়েস বাইসাইকেল তুমি চিনার কথা। 2 চাকায় চলে একটা সাইকেল, সেটাই তো বাইসাইকেল। দ্য সেম ওয়ে যেই সংখ্যা পদ্ধতি, ও তোমাদেরকে ডিজিট শিখাইনি। আচ্ছা, ডিজিট জিনিসটা কি বা অঙ্ক জিনিসটা কি এটা আমি তোমাকে বলি। ধরুন আমি এখানে 1100 লিখেছি, ঠিক আছে?
এই যে 1100 এই জিনিসটা কি বলতো, এটা হচ্ছে এক প্রকার সংখ্যা, এটা এক প্রকার সংখ্যা। এই সংখ্যাটা কিসের সমন্বয়ে তৈরি হয়েছে? এই যে 1 এই 0 এই 0, এই ছোট ছোট ক্ষুদ্রতম এক একটা প্রতীকের সমন্বয়ে তোমার কি হয়েছে, এই সংখ্যাটা তৈরি হয়েছে। এই যে ছোট ছোট এক একটা ক্ষুদ্রতম প্রতীক 1, এখানে আরেকটা ক্ষুদ্রতম প্রতীক 1, এখানে আরেকটা ক্ষুদ্রতম প্রতীক 0, এখানে আরেকটা ক্ষুদ্রতম প্রতীক 0, এই প্রত্যেকটা ক্ষুদ্রতম প্রতীককে তোমার ডিজিট বা অঙ্ক বলা হয়। এই ক্ষুদ্রতম এক একটা প্রতীক বা ডিজিটকে কি বলা হয়, তোমার অঙ্ক বলা হয়। এই যে 1 1 0 0 এই চারটা ডিজিটের সমন্বয়ে কি হয়েছে, একটা সংখ্যা তৈরি হয়েছে যেটা কিনা 1100। বুঝতে পেরেছো জিনিসটা? সো কোন সংখ্যা তৈরি ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে তোমার অঙ্ক বা ডিজিট। কোন সংখ্যা তৈরি, এই 1100 সংখ্যাটা তৈরি করার জন্য যে ক্ষুদ্রতম প্রতীকগুলি ইউজ করা হয়েছে সেগুলি কি বলতো, তোমার অঙ্ক বা ডিজিট। সেগুলিকে কি বলা হয় তোমার বলতো, অঙ্ক বা ডিজিট। ওকে, অঙ্ক বা ডিজিট, অঙ্ক বা ডিজিট। বুঝতে পেরেছো জিনিসটা? সো কোন সংখ্যা তৈরি ক্ষুদ্রতম প্রতীককে কি বলা হয়, অঙ্ক বা ডিজিট বলা হয়। এই 1 এখানে একটা ডিজিট, এই একটা ডিজিট, এখানে 0 একটা ডিজিট, এই 0 একটা ডিজিট। বুঝতে পেরেছো? সো এবার আসো, আমরা এটা বুঝলাম যে ডিজিট জিনিসটা কি। এবার আসো বাইসাইকেল। বাইসাইকেল যেরকম আমরা বলতে পারি যে 2 চাকায় চলে, ইন দা সেম ওয়ে বাইনারি সংখ্যা পদ্ধতিতেও তোমার অনলি 2টা ডিজিট ইউজ হয়। আমাদের ডিজিট স্টার্ট হয় 0 থেকে স্টার্ট করে হাজার হাজার ডিজিট আসতে পারে। সো আমাদের বাইনারি ডিজিটটা যেটা হচ্ছে বাইনারি, দ্যাট মিন্স হচ্ছে কি বাই মানে এখানে 2 কে ইন্ডিকেট করেছে, বাইসাইকেলের 2 কে এখানে ইন্ডিকেট করেছে। ইন দা সেম ওয়ে বাইনারি সংখ্যা পদ্ধতির মধ্যেও তোমার অনলি 2টা ডিজিট থাকবে, 0 এবং 1, 0 এবং 1 এই 2টা ডিজিট থাকবে। এবং এখানে যেহেতু 2টা ডিজিট ইউজ হয়েছে তাই ওর বেস বা ভিত্তি কত জানো? ওর বেস বা ভিত্তি হচ্ছে তোমার 2। ওর বেস বা ভিত্তি কি কত বলতো? ওর বেস বা ভিত্তি হচ্ছে তোমার 2। বুঝতে পেরেছো? সো দেখো এখানে বাইনারি নাম্বার সিস্টেম, এখানে বাইনারি বাই দিয়ে বুঝাচ্ছে বাইসাইকেলের 2টা সাইকেলের মতো, ঠিক আছে? 2টা সাইকেলের মানে চাকা, ঠিক আছে? সাইকেল একটা সাইকেলের 2টা চাকাকে ইন্ডিকেট করছে। সেম ওয়ে বাইনারি সংখ্যা পদ্ধতিতে তোমার 2টা ডিজিট থাকবে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। সো যেহেতু এখানে 2টা ডিজিট ইউজ হয়েছে তাই ওর বেস বা ভিত্তি হবে কত বলতো? 2 হবে। সেম ওয়ে আমাদের আছে অক্টাল নাম্বার সিস্টেম বা অক্টাল সংখ্যা পদ্ধতি। প্রত্যেকে অক্টোপাসের নাম শুনেছো কিনা আমাকে বলতো? অক্টোপাস, অক্টোপাস, অক্টোপাস শুনেছো কিনা? অক্টোপাসের নাম শুনেছো? অক্টোপাসের নাম শুনেছো? অক্টোপাসে কি থাকে? 8টা পা থাকে। ইন দা সেম ওয়ে অক্টাল সংখ্যা পদ্ধতিরও তোমাদের 8টা ডিজিট থাকবে। কয়টা ডিজিট থাকবে বলতো? তোমার 8টা ডিজিট থাকবে। 8টা ডিজিট গুলি কি কি দেখো? 0 1 2 3 4 5 6 and 7। দেখো এখানে কয়টা ডিজিট? 1 2 3 4 5 6 7 8টা। সো এখানে অক্টাল সংখ্যা পদ্ধতি কয়টা ডিজিট আছে দেখো তো? টোটাল 8টা ডিজিট আছে। যেহেতু এখানে 8টা ডিজিট ইউজ হয়েছে তাহলে ওর বেস বা ভিত্তি কত হবে বলতো? ওর বেস বা ভিত্তি হবে তোমার 8। ওর বেস বা ভিত্তি হবে কত বলতো? 8। ওর বেস বা ভিত্তি হবে কত বলতো? 8। ডেসিমেল, ডেসিমেল শব্দের অর্থ আমরা প্রত্যেকে জানি। ডেসিমেল শব্দের অর্থ কি বলতো? দশমিক, অর্থাৎ 10। দশমিক, ডেসিমেল শব্দের অর্থ কি বলতো? বেসিক্যালি দশমিককে বোঝায়, ঠিক আছে? ইয়েস সুরেজ ইসলাম জাকিয়া, যার ডিজিট যত তার ভিত্তি তত। ইয়েস ইউ আর রাইট, ঠিক আছে? যার ডিজিট যত, বাইনারি ডিজিট 2টা তাই তার ভিত্তিও 2। অক্টালের ডিজিট যেটা হচ্ছে 8টা তাই ওর যেটা হচ্ছে বেস বা ভিত্তিও কত বলতো? 8। ডেসিমেল মানে হচ্ছে দশমিক, অর্থাৎ 10টা ডিজিট ইউজ হবে। তো 10টা ডিজিট কি কি ইউজ হতে পারে বলতো? 10টা ডিজিট হচ্ছে তোমার 0 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9 10টা। দেখেছো এখানে আমাদের টোটাল 10টা ডিজিট ইউজ হয়েছে। যেহেতু এখানে আমাদের 10টা ডিজিট ইউজ হয়েছে তাহলে এই দশমিক সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত? এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে তোমার 10। বেস বা ভিত্তি হচ্ছে কত বলতো? তোমার 10। ওকে, বেস বা ভিত্তি কত বলতো? তোমার 10। এবার আসো আমাদের ডেসিমাল তো আমরা বুঝি, ডেসিমাল মানে হচ্ছে 10। আর হেক্সাডেসিমাল লাস্টে কি আছে দেখো তো? হেক্সাডেসিমাল আছে, কি আছে বলতো? হেক্সাডেসিমাল আছে। এই যে হেক্সাডেসিমাল জিনিসটা আছে, তোমরা কি ব্রাজিলের সময় শুনেছিলা? ব্রাজিলের যে ফুটবলাররা আছে তারা নাকি মিশন হেক্সা কমপ্লিট করবে। তো তারা অলরেডি 5টা যেটা হচ্ছে ট্রফি জয়যুক্ত হয়ে আছে, আরেকটা ট্রফি জয়যুক্ত হলে তারা মিশন হেক্সা হয়ে যেত। দ্যাট মিন্স 6টা ট্রফি পেলে তারা হেক্সা মিশন হয়ে যেত। সো হেক্সা মানে হচ্ছে বেসিক্যালি 6কে ইন্ডিকেট করে, আর ডেসিমাল মানে হচ্ছে তোমার 10কে ইন্ডিকেট করে। তো 6 যোগ 10 ইজিক্যাল কত হয়? 16 হয়। তাইলে আমাদের এখানে 16টা ডিজিট থাকবে। তো 16টা ডিজিট কি কি আসো আমি তোমাকে দেখাই। 16টা ডিজিট হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে দেখো 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট হয়ে গেছে। আরো হেক্সা ডিজিট লাগবে বা আরো 6টা ডিজিট লাগবে। আরো 6টা ডিজিট হচ্ছে তোমার এ বি সি ডি ই এফ। দেখো টোটাল 16টা ডিজিট হয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16।
16টা ডিজিট হয়েছে। সো এখানে তোমার কয়টা ডিজিট ইউজ হয়েছে হেক্সাডেসিমালে? 16টা ডিজিট ইউজ হয়েছে। যেহেতু এখানে 16টা ডিজিট ইউজ হয়েছে, তাহলে এটার বেস কত হবে বলতো? এটার বেস হবে তোমার 16। এটা বেসটা কত হবে বলতো তোমার? এটা বেস হবে তোমার 16। বেস হবে কত বলতো তোমার? 16 হবে। এই পেজটা তোমরা বুঝো কিনা আমাকে একটু বলতো। এই পেজটা তোমরা বুঝো কিনা দেখো। পজিশন সংখ্যা পদ্ধতিকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। বাইনারি বাইসাইকেলের মতো এখানেও দুইটা, বাইসাইকেলে যেরকম দুইটা চাকা থাকে এদিকেও তোমার দুইটা ডিজিট হবে, 0 এবং 1। যেহেতু এখানে দুইটা ডিজিট ইউজ হয়েছে তাই ওর বেস বা ভিত্তি কত? 2। অক্টাল, অক্টাল, অক্টাল দ্যাট মিন্স অক্টোপাসের যেরকম 8টা পা থাকে, ইন দ্য সেম ওয়ে অক্টাল সংখ্যা পদ্ধতি তোমার কি থাকবে? 8টা ডিজিট থাকবে, 0 1 2 3 4 5 6 7। 8টা ডিজিট ইউজ হয়েছে। যেহেতু এখানে 8টা ডিজিট ইউজ হয়েছে তাই ওর বেস কত? 8। ডেসিমাল, ডেসিমাল হচ্ছে দশমিক, দ্যাট মিন্স এখানে 10টা ডিজিট ইউজ হবে, 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে টোটাল 10টা ডিজিট ইউজ হয়েছে। যেহেতু এখানে 10টা ডিজিট ইউজ হয়েছে তাই ওর বেস বা ভিত্তি কত বলতো? 10। এরপর আসো হেক্সাডেসিমাল। সো হেক্সাডেসিমাল, হেক্সা মানে হচ্ছে 6, ডেসিমাল মানে হচ্ছে 10। 6 যোগ 10 ইজ ইকুয়াল টু 16। সো এখানে তার 16টা ডিজিট হবে, 0 1 2 3 4 5 6 7 8 9। এবং আমাদের 10টা ডিজিট এ বি সি ডি ই এফ এই পর্যন্ত আমাদের 6টা ডিজিট। 10 যোগ 6 ইজ ইকুয়াল টু কত? 16টা ডিজিট। যেহেতু এখানে আমাদের যেটা হচ্ছে টোটাল 16টা ডিজিট ইউজ হয়েছে তাই এখানে আমাদের তার বেস কত? বেস হবে 16। বুঝতে পেরেছো জিনিসটা? এবিসি হলো কেন? এগুলো নাম্বার হয় না কেন? নাম্বার হইলে কত হইতো বলতো ইউসুফ আলী? এগুলো নাম্বার হইলে কত হইতো? 9 পর 10 লিখতে 10 তো একটা সংখ্যা হয়ে যায় বাবা। এই 10 তো পুরো একটা সংখ্যা হয়ে যায়। আমরা তো সংখ্যা চাচ্ছি না, আমরা তো ডিজিট চাচ্ছি। ডিজিট হচ্ছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম প্রতীক। দ্যাট মিন্স হচ্ছে এই 2 এটা একটা কিন্তু ক্ষুদ্রতম প্রতীক, বা এই 1 এটা একটা ক্ষুদ্রতম প্রতীক। এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, আলাদা আলাদা ডিজিট। এখন ধরে নাও যে তুমি 10 11 12 এরকম যেতে, তাহলে তো এটা এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট। তোমাকে এখানে তো নাম্বার নিতে বলা হয় নাই বা সংখ্যা নিতে বলা হয় না, তোমাকে ডিজিট বলেছি। সো 9 এর পর আলটিমেটলি আমাদেরকে সিঙ্গেল ডিজিট রাখতে হবে। এখন সিঙ্গেল ডিজিট তো রাখা পসিবল না। তুমি 10 লিখবে, 10 তো দুইটা ডিজিট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা 10 না লিখে 10 এর বদলে কি লিখেছি? এ। তারপর হচ্ছে বি, 11 বদলে কি লিখেছি? বি। 12 বদলে কি লিখেছি? সি। তারপর 13 বদলে কি লিখেছি? ডি। তারপর 14 বদলে কি লিখেছি? ই। 15 বদলে এফ। ঠিক আছে? বুঝতে পেরেছো ইউসুফ আলী? বুঝতে পেরেছো? সো এই পর্যন্ত প্রত্যেকে বুঝো। তাহলে তোমাকে যদি বলে বেস বা ভিত্তি কি মুখস্থ করতে হয়, এই সংজ্ঞা মুখস্থ করতে হয় পৃথিবীতে? পৃথিবীতে কোনো সংজ্ঞা মুখস্থ করতে হয় না। তোমাকে যদি কোনো সময় আজ করে বেস বা ভিত্তি কি, তুমি বলবা যে এটা তো কোনো একটা সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, ঠিক না? তুমি বলছো কোন সংখ্যা পদ্ধতিতে মোট ব্যবহৃত ডিজিটের সংখ্যাই হচ্ছে তোমার বেস বা ভিত্তি। ঠিক আছে? তুমি বলবা কি বলতো? কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো ডিজিট ব্যবহৃত হচ্ছে তার মোট সংখ্যাকে আলটিমেটলি কি বলা হবে? বেস বা ভিত্তি বলা হবে। তো এখানে বাইনারিতে আমাদের কয়টা ডিজিট ব্যবহার করা হচ্ছে? 2টা। এই 2 হচ্ছে কি? বেস বা ভিত্তি। কোন সংখ্যা পদ্ধতিতে মোট ব্যবহৃত ডিজিটের সংখ্যাটাকে কি বলা হবে? বেস বা ভিত্তি বলা হবে। বুঝতে পেরেছো? তোমাকে যদি বলে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, তুমি কি বলবা? তুমি বলছো যেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ডিজিটগুলো হচ্ছে 0 এবং 1 এবং বেস বা ভিত্তি হচ্ছে 2, তাকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বলি। তোমাকে যদি বলে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তুমি কি বলবা? তুমি বলবা যে যেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ডিজিটগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 এবং তার বেস হচ্ছে 8, তাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলি। তোমাকে যদি বলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তুমি কি বলবা? তুমি বলবা যে যেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ডিজিটগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং তার বেস হচ্ছে 10, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা ডেসিমাল সংখ্যা পদ্ধতি বলি। এরপর তোমাকে যদি জিজ্ঞেস করা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তুমি কি বলবা? তুমি বলবা যে যেই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ডিজিটগুলি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত এবং তার যে বেস বা ভিত্তি আছে তা হচ্ছে 16, তাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলি। কিছু মুখস্থ করতে হয়েছে। এই পর্যন্ত যা পড়িয়েছি আমি কমে হলো এখানে 7টা 8টা 4টা 5টা 6টা 7টা 7টা সংখ্যা পড়িয়েছি। 7টা সংখ্যার কিছু তোমাকে মুখস্থ করতে হয়েছে? 7টা সংখ্যার কিচ্ছু তোমাকে মুখস্থ করতে হয় নাই। 7টা সংখ্যার কিচ্ছু তোমাকে মুখস্থ করতে হয় নাই, বিন্দু মাত্র তোমাকে মুখস্থ করতে হয়। সো দিস ইজ কল আসল পড়াশোনা। ঠিক আছে? পড়াশোনা সেটা না যেটা তুমি মুখস্থ করে করে করো। পড়াশোনা হচ্ছে সেটা যেটা তুমি বুঝে বুঝে করো এবং তুমি জিনিসটাকে ফিল করতে পারো, সেটাই হচ্ছে পড়াশোনা। বুঝতে পেরেছো জিনিসটা? যে জিনিসটাকে তুমি ফিল করতে পারো এবং যেটা হচ্ছে বুঝে বুঝে করো, সেটাই হচ্ছে আলটিমেটলি পড়াশোনা। ওকে? তো আমরা আসো, এই দেখো এখানে সেম জিনিস আছে, সংখ্যা। সংখ্যা হলো এমন এক ধরনের উপাদান যার সাহায্যে আমরা গণনা করতে পারি, পরিমাণ করতে পারি এবং পরিমাপ করতে পারি, যা তোমাকে একটু আগে শিখিয়ে ফেলা হয়েছে। সংখ্যা পদ্ধতি একটু আগে আমি পড়িয়েছি, কোন একটা সংখ্যাকে লেখা ও তাকে প্রকাশ করা পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। শেষ। ডিজিট বা অঙ্ক একটু আগে আমি পড়িয়েছি, সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক কি বলতো? ডিজিট বা অঙ্ক। দেখেছো? এই 3টা সংখ্যা তোমাকে মুখস্থ করতে, সংজ্ঞা আর মুখস্থ করতে হয় নাই।
তিনটা সংখ্যা তোমাকে টোটালি মুখস্থ করতে হয় নাই, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল এগুলোর সংখ্যাও তোমার কিচ্ছু মুখস্থ করতে হয় নাই। ওকে, এবার বেস বা ভিত্তি এটা আমি তোমাকে পড়িয়ে ফেলেছি। কোন সংখ্যা মানে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ডিজিট সমূহের মোট সংখ্যাকে কি বলা হয়? তার বেস বা ভিত্তি বলা হয়। তার বেস বা কি বলা হয়? ভিত্তি বলা হয়। সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত ডিজিট সমূহের মোট সংখ্যাকে কি বলা হয়? বেস বা ভিত্তি বলা হয়, যেটা আমি তোমাকে পড়িয়ে ফেলেছি। এরপর স্থানীয় মান। স্থানীয় মান জিনিসটা কি? এটাও তোমাকে মুখস্থ করতে হবে না। স্থানীয় মান জিনিসটা কি তোমাকে মুখস্থ করতে হবে না। আমি একটা সংখ্যা লিখলাম 1100, আবারও 1100 নিয়ে আসছেন, ঠিক আছে? এটা কি বলতো? এটা একক। এটা কি বলতো? এটা হচ্ছে দশক। এটা কি বলতো? এটা হচ্ছে শতক। এরপর এটা কি বলতো? এটা হচ্ছে সহস্র। ওকে, তো তুমি একক, দশক, শতক, সহস্র এগুলি বলতে পারছো। এখন এই যে এই ডিজিটের অবস্থানটা, এটা স্থানীয় মান, তুমি এটা স্থানীয় মান বের করেছো। এটা কি করেছো? স্থানীয় মান বের করেছো। এই যে তুমি এই ডিজিটটার অবস্থান, এই জিরোর অবস্থান একক বলতে পেরেছো, এই এই ডিজিটটার অবস্থান শতক বলতে পেরেছো, এই ডিজিটটার অবস্থান সহস্র বলতে, সরি, এই ডিজিটটার অবস্থান দশক বলতে পেরেছো, এই ডিজিটটার অবস্থান শতক বলতে পারছো, এই ডিজিটটার অবস্থান সহস্র বলতে পারছো। কেন বলতে পারছো? স্থানীয় মানের কল্যাণে। সো আলটিমেটলি স্থানীয় মান হচ্ছে কোন সংখ্যার তার প্রত্যেকটা ডিজিটের অবস্থানকেই তোমার কি বলা হবে? স্থানীয় মান বলা হবে। এই যে কোন সংখ্যা 1100, তার প্রত্যেকটা ডিজিটের যে অবস্থান আছে, এই প্রত্যেকটা ডিজিটের অবস্থানকে কি বলা হবে? তার স্থানীয় মান বলা হবে। তো স্থানীয় মান বলতে বোঝানো হয় একটি সংখ্যার ডিজিট সমূহের ডিজিটের অবস্থান। এই জিরোর অবস্থান কোথায় আছে? এককে আছে, এটা তার স্থানীয় মান। এটার অবস্থান কোথায় আছে? দশকে আছে, এটা তার স্থানীয় মান। ঠিক আছে, সো কোন সংখ্যার প্রত্যেকটা ডিজিটের অবস্থানকে তোমার কি বলা হবে? স্থানীয় মান বলা হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো জিনিসটা? বিষ্ণুপ্রিয়া, যেটা হচ্ছে কমেন্ট সেকশনে তোমাদের ভিডিওর এখানে একটা সাইন আছে বিষ্ণুপ্রিয়া, এটার মধ্যে তুমি যদি ক্লিক করো তাহলে কমেন্টটা নিচে চলে যাবে। ঠিক আছে, তাহলে তুমি ক্লাসটা দেখতে পারবে। ওকে ওকে, এরপর আসো পজিশন সংখ্যা পদ্ধতি কাকে বলে? একটু আগে পড়িয়েছি, যে সংখ্যা পদ্ধতি স্থানীয়, যে সংখ্যা পদ্ধতি নিজস্ব মান এবং স্থানীয় মান উভয়ই আছে, তাকে আমরা পজিশন সংখ্যা পদ্ধতি বলে থাকি। নন পজিশন সংখ্যা পদ্ধতি কাকে বলে? মুখস্থ করতে হচ্ছে, কিচ্ছু মুখস্থ করা লাগে না। নন পজিশন সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেই সংখ্যা পদ্ধতির নিজস্ব মান থাকলেও কোনো প্রকার স্থানীয় মান নেই, তাকে আমরা কি বলে থাকি বলতো? নন পজিশন সংখ্যা পদ্ধতি বলে থাকি। মুখস্থ নাই। সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, আমরা সংখ্যা পদ্ধতি একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করবো বা প্রকাশ করবো। এখন সংখ্যাকে প্রকাশ করার একটা টেকনিক আছে। আমি এখানে একটা সংখ্যা লিখি, কত লিখবো বলেন? 529.706 ডট 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 ডট, এই সংখ্যাটা চলমান আছে। হ্যাঁ, এই সংখ্যাটা কি আছে বলেন তো? চলমান আছে। ওকে, এই সংখ্যাটাতে যে আলটিমেটলি চলমান আছে, ঠিক আছে, এই সংখ্যাগুলো যে আলটিমেটলি চলমান আছে, আমার মডারেটর টিমে যে আছে ক্লাসের মধ্যে যেগুলো দুষ্টামি করতেছে, এগুলো একটু আস্তে করে সরায় দেন। ঠিক আছে, এটা আমার খুব স্ট্রিক্ট নোটিস। আমি স্টুডেন্ট দরকার নেই, আমাদের হচ্ছে ভদ্র কিছু মানুষ দরকার। ওকে, সরায় দেন, লাইভে থেকে কিছু 20-25 জন সরান। ওকে, ব্যান করে দেন। তো দেখেন এই জায়গার মধ্যে আলটিমেটলি এই যে একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা যে দেখতে পাচ্ছেন, আমরা কি কি পড়েছি বলেন তো? আমরা পড়েছি আলটিমেটলি বাইনারি সংখ্যা পদ্ধতি, যার কিনা বেস 2 ছিল, অক্টাল সংখ্যা পদ্ধতি, যার কিনা বেস 8 ছিল, ডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার কিনা বেস 10 ছিল, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, যার কিনা বেস কত ছিল বলেন তো? 16 ছিল। যা বেস কি ছিল বলেন তো? আলটিমেটলি 16 ছিল। এখন বিষয়টা যেটা হচ্ছে আলটিমেটলি এখানে, এখন এই কথা হচ্ছে 529.706 যে লিখলাম, এটা কি বাইনারি নাকি অক্টাল নাকি ডেসিমাল নাকি হেক্সাডেসিমাল? চিনার কোনো উপায় আছে? উপায় নাই। সো এই সংখ্যাটা কি টাইপের সংখ্যা তা চিনার উপায়ের জন্য তোমাকে এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পর তোমাকে নিচে বেস বা ভিত্তিটা লিখে দিতে হবে, তাহলে বুঝতে পারবা এটা কোন সংখ্যা পদ্ধতি। আমি যদি এখানে 10 লিখি তাহলে বুঝবা যে এটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমি যদি এখানে 8 লিখতাম তাহলে বুঝতা যে এটা অক্টাল সংখ্যা পদ্ধতি। আমি যদি এখানে 16 লিখতাম নিচে, তাহলে তুমি বুঝতে যে এটা কি? এটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। নিচে যেটা লিখেছি এটা হচ্ছে তোমার বেস বা ভিত্তি। এটা কি বলতো? তোমার বেস বা ভিত্তি। ঠিক আছে, এটা কি বলতো? এটা হচ্ছে আলটিমেটলি তোমার বেস বা ভিত্তি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বেস বা ভিত্তি। এটা হচ্ছে তোমার কি বলতো? বেস বা ভিত্তি। ওকে, বেস বা ভিত্তি। ওকে, এটা হচ্ছে বেস বা ভিত্তি। এটা বুঝতে পেরেছো তো? এটা বেস যে, আর এখানে যে এই যে সংখ্যাটা চলমান আছে ডট 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 ডট, এই জিনিসটা আমরা ছোটবেলায় অনেক পড়েছি। এটা হচ্ছে তোমাদের পৌনঃপুনিক। এটা কি বলতো? তোমাদের পৌনঃপুনিক। ওকে, পৌনঃপুনিক। এটা কি বলতো? পৌনঃপুনিক। ওকে, পৌনঃপুনিক। ওকে, পৌনঃপুনিক। মনোপনিক। ওকে, এই যে লাস্টে যে আমি ছোট করে 10 লিখলাম নিচে, এটা কি বলতো? এটা হচ্ছে তোমার বেস। আর এই যে এখানে ডট 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 লিখেছি, এটা কি বলতো? এই ডট 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 চলমান, এই চলমানটা তোমার হচ্ছে পৌনঃপুনিক কে ইন্ডিকেট করে। বুঝতে পেরেছো? অর্থাৎ রিপিটেশন, অর্থাৎ এই সংখ্যাগুলো চলছে চলছে চলছে। আচ্ছা,
দেখো 529 এটা প্রত্যেকে আমরা জানি এটা হচ্ছে আলটিমেটলি পূর্ণ সংখ্যার অংশ, আর 0.706 এটা হচ্ছে আমাদের দশমিক বা ভগ্নাংশের অংশ। ঠিক আছে, এখন এই পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করার জন্য আমরা এখানে একটা ডট ইউজ করেছি। এই যে ডটটা যে ইউজ করেছি, এই ডটটার নাম হচ্ছে তোমার রেডিক্স পয়েন্ট। কি বলতো এটার নাম কি বলতো? রেডিক্স পয়েন্ট। মনে থাকবে এই জিনিসটা, রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট। অর্থাৎ আমাদের পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করার জন্য যে বিন্দুটা ইউজ করা হয় এটা কি বলতো? এটি হচ্ছে তোমার রেডিক্স পয়েন্ট। তো রেডিক্স পয়েন্ট কি বলতো? রেডিক্স পয়েন্ট হচ্ছে সেই বিন্দু যে বিন্দুটা তোমার কি করে বলতো? তোমার পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে দেয়। রেডিক্স পয়েন্ট হচ্ছে সেই বিন্দু যেই বিন্দুটা আলটিমেটলি আমাদের পূর্ণাংশ এবং ভগ্নাংশকে কি করে দেয়? আলাদা করে দেয়। রেডিক্স পয়েন্ট হচ্ছে আলটিমেটলি সেই বিন্দু যে বিন্দুটা আমাদের পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করে দেয়। বুঝতে পেরেছো জিনিসটা? বুঝতে পেরেছি। এই চ্যাপ্টার কি থেকে কি আজকে শেষ করবেন? নো সুরাইয়া, আজকে পসিবল না। আরে ভাই এটা বড় চ্যাপ্টার, আপনাকে সিকোয়েন্সিয়ালি যেতে হবে, সিকোয়েন্সিয়ালি যেতে হবে। ওকে, আমি এটা ক্লাসটা সবার জন্য আয়োজন করেছি। ওকে যান। এখন এই পূর্ণাংশের অংশটা কোনটা বলতো? 529 তোমার পূর্ণাংশ, আর এখানে 706 যেটা আছে এটা হচ্ছে তোমার ভগ্নাংশের অংশ। এই পূর্ণাংশের ফার্স্ট ডিজিট কোনটা? এই পূর্ণাংশের ফার্স্ট ডিজিট হচ্ছে আমাদের 5, আর ভগ্নাংশ 706 এর এইটার ফার্স্ট ডিজিট কোনটা বলতো? এটা ফার্স্ট ডিজিট হচ্ছে আমাদের 7। সো এই যে আমাদের পূর্ণাংশের যে ফার্স্ট ডিজিট 5 এবং যে ভগ্নাংশের ফার্স্ট ডিজিট 7 আছে, এই 5 এবং 7 কে ডাকা হয় এমএসডি। কি ডাকা হয় বলতো? এমএসডি ডাকা হয়। কি ডাকা হয়? এমএসডি ডাকা হয়। ঠিক আছে, এমএসডি ডাকা হয়, এমএসডি ডাকা হয়। বুঝতে পেরেছো? কি ডাকা হয় বলতো? এমএসডি ডাকা হয়। কি বুঝতেছো? তুমি বুঝো কোন কিছু? আমাদের পূর্ণাংশ কতটুকু? 529, আর দশমিকের পরবর্তী অংশটা এই দশমিক থেকে স্টার্ট করে পর্যন্ত এটা কি বলতো? এটা ভগ্নাংশ। এই যে আমাদের পূর্ণাংশের ফার্স্ট ডিজিট 5 এবং ভগ্নাংশের ফার্স্ট ডিজিট 7, এই পূর্ণাংশের ফার্স্ট ডিজিট এবং ভগ্নাংশের ফার্স্ট ডিজিটকে এমএসডি ডাকা হয় বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট ডাকা হয়। ওকে, আর এই পূর্ণাংশের লাস্ট ডিজিট কোনটা? 529 এর লাস্ট ডিজিট কোনটা? 9। ঠিক আছে, এবং ভগ্নাংশের লাস্ট ডিজিট কোনটা? 706। এর লাস্ট ডিজিট কোনটা বলতো? 7, সরি 6। ঠিক আছে, 6। তো দেখো আমাদের পূর্ণাংশ 529 এর লাস্ট ডিজিট 9 এবং ভগ্নাংশ 0.706 ডট 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 এর লাস্ট ডিজিট কত? 6। এই যে এখানে 9 এবং 6 এটাকে ডাকা হয় এলএসডি বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বুঝতে পেরেছো জিনিসটা? একটা সংখ্যা এখানে লেখা আছে, আমি আবার দেখাই, এদিকে দেখো, এটা দিয়ে দেখাই। একটা সংখ্যা লেখা আছে 1256.897। ঠিক আছে, ডট ডট ডট। ওকে, নিচে দিয়ে ছোট্ট করে একটা জিনিস লেখা আছে যে এটা হচ্ছে বেস বা ভিত্তি, অর্থাৎ এটা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এই ডট 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 হচ্ছে তোমার পুনঃপুনিক। আর এইখানে যে এক ভগ্নাংশ এবং পূর্ণাংশকে আলাদা করার জন্য যে বিন্দুটা ইউজ হয়েছে এটার নাম হচ্ছে তোমার রেডিক্স পয়েন্ট। এখানে 1 একটা ডিজিট, 2 একটা ডিজিট, 5 একটা ডিজিট, 6 একটা ডিজিট, 8 একটা ডিজিট, 9 একটা ডিজিট, 7 একটা ডিজিট। এই যে পূর্ণাংশ 1256 আছে এটার ফার্স্ট ডিজিট, এবং ভগ্নাংশ 0.897 আছে এটার ফার্স্ট ডিজিট। ঠিক আছে, এটার ফার্স্ট ডিজিট, এই ফার্স্ট ডিজিট, এই ফার্স্ট ডিজিট, এটাকে ডাকা হয় এমএসডি। ঠিক আছে, বা মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। আর এখানে যে আমাদের পূর্ণাংশের লাস্ট ডিজিট আছে 6 এবং ভগ্নাংশের লাস্ট ডিজিট আছে 7, এই পূর্ণাংশের লাস্ট ডিজিট এবং ভগ্নাংশের লাস্ট ডিজিটকে তোমার ডাকা হবে এলএসডি। ঠিক আছে, বা লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। বুঝতে পেরেছো জিনিসটা? তো দেখো, মেইন কথা হচ্ছে কি, আমরা জীবনেও পেইড কোর্সের টিচাররা কোনো সময় ফ্রিতে আসে না। ঠিক আছে, নেভার, কখনোই আসতে পারে না। তুমি বলতে পারো যে আরে ভাই মনে হয় সস্তা, ফ্রিতে ক্লাস নিচ্ছে, তোমার কাছে লাগে আমার সস্তা? আমার প্রিভিয়াস কত হাজার স্টুডেন্ট পড়িয়েছে, ইউ ক্যান নট ইমাজিন। আমি জাস্ট আমার টাইমটাকে খুব ভালো কাটানোর জন্য আমি এই টাইমটাতে ফ্রি থাকি, রবি মঙ্গল বৃহস্পতি, এই জন্য তোমাদেরকে ফ্রি ক্লাসটা দিচ্ছি যাতে তোমরা একটু ভালো করতে পারো। তুমি এই ব্যাটারে নক দিয়ে আহানাফ নাফিস, ফেসবুক আইডি সার্চ করো, আহানাফ নাফিস লিখে এই ব্যাটার মুখটা পাবা। এই ব্যাটারে জিজ্ঞেস করো ভাই আপনার মার্কশিটটা দেন, দেখেন 100-100 পেয়েছে, ওই সময় সে আমার স্টুডেন্ট ছিল। এই ব্যাটারে নক দিও, এমএইচ সোহাগ লিখে সার্চ করে, ওই সময় সে আমার স্টুডেন্ট ছিল, 100-100 পেয়েছে, মার্কশিট সহ তোমরা দিয়ে দিবে। জেবুলিন মাহমুদ লজিক, ঠিক আছে, এখন ঢাকা ভার্সিটিতে পড়ে, ঢাকা ভার্সিটিতে পড়ে, 100-100 পেয়েছে। বুঝতে পেরেছো? এটা কিন্তু আমারই স্টুডেন্ট। ঠিক আছে, তারপর এই যে দিগন্ত বড়ুয়া, এর তো আইডি দেয়া আছে, এই আইডিতে নক দিও। ঠিক আছে, 98 পেয়েছে। সামিয়া, ওর নাম সামিয়া সুজানা, ফেসবুক আইডির নাম, নক দিও, 99 পেয়েছে। ঠিক আছে, কলেজ জীবনের ফার্স্ট টিচার ছিলাম আমি। ঠিক আছে, অনলাইনে। তারপর দেখো এখানে স্বাধীন মিয়া 99 পেয়েছে, আরো আছে, তোমাকে আমি 1800 জন স্টুডেন্টের যেটা হচ্ছে ড্রাইভ দিতে পারবো। এরপর দেখো আজমাতুল্লাহ, সে এখন যেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি আইএনএফসি তে পড়াশোনা করে। বুঝতে পেরেছো? সো আলটিমেটলি আমার পেইড কোর্সের, আমি তো পেইড কোর্সের টিচার, ঠিক না? আমার যদি আলটিমেটলি কোর্সের ফি গুলিও দেখো, ঠিক আছে, ইংলিশ ভার্সনে 2999 টাকা এক কোর্স ফি আইসিটি। তারপর দিয়ে যেটা হচ্ছে বাংলা ভার্সনের কোর্স ফি 1499 টাকা। তো আমার কিন্তু কোর্সে অ্যাভেলেবেল স্টুডেন্ট আছে। এর মাঝখানে আমি তোমাদের জন্য কষ্ট করে ফ্রি ক্লাসের আয়োজন করে তোমাদের এন্টারটেইন করে ক্লাস নিতে আসি একটু। তোমরা ক্লাসগুলো কেন করবা না বলো? তোমরা ক্লাসগুলো অবশ্যই করবা, ফ্রেন্ড দেখে মেনশন করবা, ফ্রেন্ড নিয়ে আসবা। ঠিক আছে, এই যে ক্লাসের পুরো একটা টাইম যে পড়িয়েছি, তোমার কাছে মনে হয়েছে একবারও
যে ভাইয়া আমাদেরকে একটু কম বা স্যার আমাদেরকে একটু কম দেওয়ার ট্রাই করেছে। আমি বলেছি ক্লাসের মধ্যে আমি নিজেকে যতভাবে বুঝা করে দেওয়া যায়, তুমি না বুঝলে আমি তোমাকে একবার বুঝাবো, কোনো অসুবিধা নেই। ভেঙে ভেঙে যতটুকু বোঝানো দরকার আমি তোমাকে বুঝিয়েছি। তো বাই দ্য ওয়ে, আমাদের যেটা হচ্ছে পেইড কোর্স যদিও স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, অলরেডি 2টা ক্লাস শেষ হয়ে গেছে আমাদের পেইড কোর্সে, অলরেডি স্টুডেন্টও ভরপুর আছে আমাদের এখানে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো তুমি চাইলেও, তুমি যদি মনে করো যে তুমি কোর্স নিবা, তুমি নিতে পারো, ঠিক আছে। আমাদের পেইড কোর্সে অন্যরকম ফিচার আছে যেটা পুরো বাংলাদেশের মধ্যেও নাই। পেইড কোর্সে পোলাপানরা 1520 বার তার টোটাল এইচএসসি লাইফে আইসিটি এক্সাম দিতে পারবে, এন্ড পোলাপান দিচ্ছে বারবার রিপিট করে করে। 70টা লাইভ ক্লাস, 80+ ক্লাস ম্যাটেরিয়াল, 76টা এক্সাম, সরি 76টা এক্সাম সে 20 বার করে 1520 বার দিতে পারে। টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউ সলভিং, যেটা একমাত্র আমিই করাই, টাইপ ভিত্তিক সিকিউ এমসিকিউ সলভিং। তুমি দেখো অনলাইনে আর কেউ পড়ায় কিনা। একটি গিফট টি শার্ট, এনসিটিভি দাগানো বই কেউ দেয় না, এটা আমি দেই। ওয়েবসাইটের একটা প্রিমিয়াম অ্যাক্সেস। কোর্স ফিটা 1499 টাকা, ঠিক আছে। বাট ফর টু নাইট, আজকের জন্য, বাট যেটা হচ্ছে তুমি কালকে পরশু তুমি 999 টাকাতে নিতে পারবা। ওকে, 999 টাকাতে নিতে পারবা। সো ক্লাসের পিডিএফ বলো বা কোর্স নিতে বলো, যা যেটাই করতে হোক না কেন, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে 01767333701 এই নাম্বারে। সো তুমি যেটা হচ্ছে ক্লাসের পিডিএফ এবং যেটা হচ্ছে নোট জমা দিতে চাইলে তুমি এখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা বলতো? 01767333701 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে। সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা আলটিমেটলি উঠায় রাখো, ঠিক আছে, ঠিক আছে।